প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আরজুমান বানু, আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও এই করোনা মোকাবেলায় সবাই মানসিকভাবে তেমন নেই, আমরা কেউই তেমন নেই, তারপরেও আমাদের ভালো থাকতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। ইতিমধ্যে আশা করি আপনারা আমাদের অনলাইনে যোগাযোগ করে ফেলেছেন, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছেন এবং আমাদের পেজে অংশগ্রহণ করেছেন। অনেকে দেখতে পাচ্ছি পেজে আছেন এবং যারা আসেননি খুব তাড়াতাড়ি তারা পেজে অংশগ্রহণ করেন এবং আমাদের ক্লাসগুলো দেখেন। আপনাদের মোটামুটি একটা সিলেবাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টায় আমরা আছি, সেই ধারণাগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই জুম ইনস্টল করেন। আমরা পরবর্তীতে এই জুমে ক্লাস নেবার ব্যবস্থা করছি, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে জুমে আমরা হাজির হব। তাহলে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, আমি পড়াই চলে যাচ্ছি। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব, পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে ক্লাসে আসছি, সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা। গত ক্লাসে আমরা পাঠ পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করেছিলাম, একটু ধারণা দিয়েছিলাম। আজকে এই যে পাঠটিকা দেখতে পাচ্ছেন, পাঠ পরিকল্পনা করতে গেলে পাঠটিকা তৈরি করতে হবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই পাঠটিকার ভেতরে কি জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই পাঠটিকার ভেতরে কি কি লেখাগুলো আছে, সরি আমি উল্টো করে ধরেছিলাম, দেখো ভেতরে কি কি লেখাগুলো আছে, কেমন করে লিখতে হয়, কেন লিখতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। বর্তমানে এই পাঠটিকা রচনায় শিক্ষকগণ কিছু ধাপ অনুসরণ করে থাকেন। সেটা হচ্ছে, প্রথম ধাপে আমরা লক্ষ্য করব পাঠটিকা লিখতে গিয়ে, সেখানে আমরা প্রথমেই লিখছি পরিচিতি। এটা পাঠটিকার প্রথম অংশ। এখানে দুই ধরনের তথ্য পরিবেশিত হয়ে থাকে। প্রথমত শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয় শ্রেণী সম্পর্কিত তথ্য এবং দ্বিতীয়ত পাঠ্য বিষয় সম্পর্কিত তথ্য। পরিচিত অংশ থেকে শিক্ষার্থীদের বয়স, তাদের শিখন, তাদের চাহিদা, সময়, শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীদের জেন্ডারগত অবস্থান, পাঠের শিরোনাম এই পরিচিতি অংশ থেকে আমরা পেয়ে থাকি। ফলে শিখনের জন্য কার্যকর পরিকল্পনা করাটা খুব সহজ হয় একজন শিক্ষকের জন্য। সেকেন্ডলি আসেন শিখন ফল। প্রথমে পরিচিতি, তারপরে আসতেছে শিখন ফল। শাব্দিকভাবে শিখন ফলকে আমরা কি বলতে পারি, যে শিখন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত ফলাফল। কোনো একটা বিষয় পাঠ পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা কোনো না কোনো পারদর্শিতা অর্জন করে থাকেন। যেমন একটা পাঠ শেষে শিক্ষার্থীরা কি বলতে পারবে, আপনি নবাব সিরাজউদ্দৌলা পড়ান, দেখা যাবে নবাব সিরাজউদ্দৌলার ছবি শনাক্ত করতে পারবে, চমৎকারভাবে তার ছবিটা তারা আঁকতেও পারবে। তারা নবাব সিরাজউদ্দৌলার পারিবারিক পরিচিতি সম্পর্কে লিখতে পারবে, বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, তাই না? একটা যদি আপনি ফুল পড়ান, ফুলের বিভিন্ন অংশ তারা শনাক্ত করতে পারবে। একটা পাতা পড়ান, পাতার বিভিন্ন অংশ শনাক্ত করতে পারবে। এই রকমভাবে পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো না কোনোভাবে পারদর্শিতা অর্জন করে থাকে। আর এই শিক্ষার্থীদের পারদর্শিতাটাই হচ্ছে ওই পাঠের শিখন ফল। অন্যভাবে বলতে পারি আমরা যে একটা বিষয়ে পাঠ পরিচালনার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের যে পারদর্শিতা অর্জনে সহায়তা করে থাকে, সেটাই হচ্ছে শিখন ফল। ক্লিয়ার? এখন জেনে নিই আমরা এই শিখন ফল কিভাবে লিখব। শিখন ফল নির্ধারণে প্রথমেই শিক্ষককে পাঠের বিষয়বস্তু একটা পরিধি নির্ধারণ করতে হবে। আপনি কতটুকু পড়াবেন সেই জায়গাটা আপনাকে নির্ধারণ করতে হবে। তারপর ওই বিষয়বস্তু থেকে শিক্ষক কি কি পারদর্শিতা শিক্ষার্থীদের অর্জন করাতে চান, সেটা সেই শিক্ষককে চিহ্নিত করতে হবে। এরপর এই পারদর্শিতাগুলোকে তিনি কিছু আচরণিক ভাষায় লিখবেন। মানে এই পারদর্শিতাগুলো শিক্ষার্থীরা কিভাবে করতে পারবে সেই আচরণিক ভাষায় তিনি লিখবেন। যেমন বলতে পারবে, লিখতে পারবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে, তারপরে শনাক্ত করতে পারবে, চিত্র অঙ্কন করতে পারবে, চিহ্নিত করতে পারবে, বর্ণনা করতে পারবে, তুলনা করতে পারবে। এই সব শব্দগুলো দিয়ে তিনি শিখন ফলে লিখবেন।
ক্লিয়ার? আবার শিখন ফল কোনোভাবেই কিন্তু কিছু কিছু শব্দ সেখানে ব্যবহার করা যাবে না, মানে শিখন ফল ওই শব্দগুলি আপনি কিছুতেই শিখন ফলে লিখতে পারবেন না। যেমন ধারণা লাভ করতে পারা, জানতে পারা, তাই না, অনুধাবন করতে পারা, বুঝতে পারা, উপলব্ধি করতে পারা, জ্ঞান লাভ করতে পারা, এই জিনিসগুলো লেখা যাবে না। শিক্ষার্থীরা এগুলো আচরণের দ্বারা যেহেতু প্রকাশ করতে পারেন না, সেই জন্য এই শব্দগুলো আমরা কখনোই লিখব না, কেননা এই শব্দগুলো পরিমাণবাচক নয়। শিখন ফল লেখার সময় কয়টা জিনিস আপনারা মনে রাখবেন, যে এইভাবে তো লিখবেনই আপনারা, আচরণিক ভাষায় তো লিখতেই হবে, তারপরেও কিছু কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে। যে শিখন ফল লিখব পাঠের বিষয়বস্তু থেকে ধারাবাহিকভাবে, পাঠের বাইরে থেকে কোনো বিষয় এই শিখন ফলে আসতে পারবে না। ক্লিয়ার? শিখন ফলে ক্রিয়াবাচক শব্দের ব্যবহার করব, অর্থাৎ অ্যাক্টিভ ভার্ব ব্যবহার করব। যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবেশের দূষণ কারণ সমূহ বর্ণনা করতে পারবে, এই রকম ক্রিয়াবাচক শব্দ। একটি শিখন ফলে দুইটি দক্ষতার কথা কখনোই উল্লেখ করব না। যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি করতে পারে, পরিবেশ দূষণের কারণসমূহ বর্ণনা করতে পারে, আবার লিখছি পরিবেশের প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারে। এই ধরনের কোনো শব্দ আমরা লিখব না, দুইটি দক্ষতা লেখা যাবে না। এই ক্ষেত্রে দুইটি স্কিলকে আমরা আলাদাভাবে লিখতে পারি। একটি পাঠে যদি একাধিক স্কিল থাকে, শিখন ফল হয়, তবে সহজ থেকে কঠিন এই ক্রম বজায় রেখে শিখন ফলটা আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এই পাঠ শেষে আমরা কিভাবে লিখতে পারি, এই পাঠ শেষে জ্ঞান মূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর চিন্তন, দক্ষতামূলক, এই ক্রমধারা বজায় রেখে আমাকে শিখন ফল লিখতে হবে। ক্লিয়ার? শিখন ফল নিয়ে সব মোটামুটিভাবে আপনাদের একটা ধারণা হলো। এরপরে আসেন উপকরণ। উপকরণটা কি আপনারা সবাই জানেন। উপকরণটা একটা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য দরকারি, কার্যকরী এবং শিক্ষণকে ফলপ্রসূ করার জন্য উপকরণ ভীষণভাবে কার্যকরী। এটা শিক্ষার্থীকে কি করে, মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে, তাকে কাজে নিয়োজিত রাখতে সাহায্য করে, তাই না? এবং শিক্ষকও এই উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার মাধ্যমে তিনিও একটা নিজে স্বতঃস্ফূর্তভাবে, স্বাধীনভাবে পাঠদান করতে সহজবোধ্য লাভ করেন। সুনির্দিষ্ট শিখন ফল অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষণ সামগ্রী শিক্ষককে অবশ্যই বাছাই করতে হবে, তাকে সংগ্রহ করতে হবে। অবশ্যই এক্ষেত্রে সীমাবদ্ধতা এবং পরিবেশের দিকে লক্ষ্য রেখে শিক্ষণ সামগ্রী আপনাকে অর্জন করতে হবে। সেই স্তরে সব জায়গাতে সব শিক্ষক সব রকম উপকরণ সংগ্রহ করতে পারবেন না, কেননা সব স্কুলগুলোই আমাদের শহরের গভর্নমেন্ট স্কুলগুলোর মতো না। আপনার গ্রামের স্কুলে যেতে গেলে আপনার অবশ্যই সেখানকার সীমাবদ্ধতা, পরিবেশ লক্ষ্য রেখেই শিক্ষণ সামগ্রী যত কম খরচে এবং খরচ যেন না হয় এই রকম শিক্ষণ সামগ্রী রচনা করে শ্রেণীতে পাঠদান করতে হবে। সেটা চিত্তাকর্ষক হতে হবে, সেটা শিক্ষার্থীর যেন আবেদন যোগাতে পারে সেই রকম, এবং পাঠ সংশ্লিষ্ট, অবশ্যই সেই শিরোনাম সংশ্লিষ্ট আপনার উপকরণ ইউজ করতে হবে। পাঠ্য বিষয়ের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকেই আপনি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপকরণের দ্বারা এই পাঠদানকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই উপকরণের উপযোগিতা এগুলো। এরপরে আসতেছে প্রস্তুতি। মূল বিষয়বস্তু উপস্থাপনে শিক্ষক পাঠদানের পরিবেশ তৈরির জন্য কিছু কাজ করে থাকেন। শ্রেণীকক্ষে পরিবেশের পূর্বেই শিক্ষক কি করবেন, সংশ্লিষ্ট পুস্তকাদি তিনি পড়বেন এবং শিক্ষণ সামগ্রী সংগ্রহ করে নিজের কাছে রাখবেন এবং পাঠ পরিকল্পনা প্রণয়ন করে তিনি রেডি হয়ে থাকবেন। শ্রেণীকক্ষে প্রবেশের পর শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠের বিষয়বস্তু এই তিনটির সংযোগ সাধনের জন্য এবং শিক্ষার্থীদের মানসিক পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষক পাঠ সংশ্লিষ্ট কী কাজ করবেন সেটা এই প্রস্তুতি পর্বে উল্লেখ থাকবে। অর্থাৎ শিক্ষার্থীদের মানসিক গঠনের জন্য তিনি কিছু প্রশ্ন করবেন, শ্রেণীকক্ষ রেডি করবেন, তাই না? এই জিনিসগুলো এখানে থাকবেন। তিনি কুশলাদি বিনিময় করবেন এবং তাদের মানসিক প্রস্তুতির গঠনে চমৎকার প্রশ্নের মাধ্যমে শ্রেণীর উদ্দেশ্যে প্রশ্ন করে তিনি পাঠ শিরোনাম, যে পাঠটা তিনি করাবেন
সেই শিরোনাম ঘোষণা দিবেন। এরপরে আসতেছে উপস্থাপন। এটা কিন্তু প্রধান অংশ। এখানে পাঠের বিষয়বস্তু বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উপস্থাপিত হয়। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের সুস্পষ্ট ও যথাযথ নির্দেশনা দিবেন। শিখন ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উপযুক্ত কাজের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপনের প্রক্রিয়া এখানে লেখা থাকবে। যে সকল কার্যক্রম শিক্ষক এবং শিক্ষার্থী করবে সেটারই একটা পূর্ণাঙ্গ লিখিত রূপ হচ্ছে এই উপস্থাপন পর্ব। এ পর্বে সহজ থেকে জটিল, জানা থেকে অজানা এবং বিশেষ উদাহরণ থেকে সাধারণ উদাহরণ এই ধারাটা বজায় রাখতে হবে। এক্ষেত্রে শিখন ফলের চাহিদা মোতাবেক বিষয়বস্তুকে খণ্ডাংশে বিভক্ত করে ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। এরপরে আসেন প্রয়োগ বা মূল্যায়ন। এর আগে গেল কি প্রিপারেশন, এবার প্রেজেন্টেশন হলো, এবার প্রয়োগ বা মূল্যায়ন, যেটাকে বলা হচ্ছে ইভ্যালুয়েশন বা অ্যাপ্লিকেশন। পাঠ কার্যকারিতা এই পর্বের সফলতার মাত্রার উপর নির্ভর করে। শিখন ফল অর্জনের মাত্রা নিরূপণের ব্যবস্থা এখানে থাকে। এতে অন্তর্ভুক্ত থাকে শিক্ষার্থী আসলে কি শিখেছে, শিক্ষার্থীদের শিখনের জটিলতা বা সমস্যা কি সেটা এই পর্বে নিরূপিত হয়ে থাকে এবং শিখন সম্পর্কিত ফলাবর্তন সংগ্রহ করা এই প্রয়োগের কাজ এই প্রয়োগে এসে সম্পন্ন হয়। এই মূল্যায়নের ফলাফলের মাধ্যমে পরবর্তী পাঠ পরিকল্পনার জন্য তথ্য পাওয়া যায়। আপনি পরবর্তী যে পাঠটা তৈরি করবেন মূল্যায়নের সফলতার উপর নির্ভর করবে যে ওই পাঠ পরিকল্পনাটা আপনি কিভাবে তৈরি করবেন এবং আপনার জন্য সেটা সহজ হবে। শিক্ষার্থীর শিখন ফল কতটুকু অর্জিত হলো সেটার যথাযথ পরিমাপের জন্য প্রশ্নের মাধ্যমে যাচাই করা হয়। মূল্যায়ন করে পাঠের উদ্দেশ্য যথাযথভাবে যদি অর্জিত না হয় তাহলে অবশ্যই আপনাকে সেখানে পুনরালোচনার ব্যবস্থা করতে হবে, অথবা দুর্বল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের নিয়ে একটা নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবেই আপনার মূল্যায়নের সফলতা আসবে। ক্লিয়ার? তারপরে আসছে সবশেষে সমাপ্তি। এই পাঠ শেষে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও দলীয় দক্ষতা বাড়ানোর জন্য প্রায়োগিক কাজ, বাড়ির কাজ, অর্পিত কাজ এগুলো প্রদান করা হয়। তবে ত্রুটি যেন শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক হয়, ছোট আকারে হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কিন্তু পাঠ সমাপ্তি ঘোষণা দিতে হবে। অবশ্যই আপনি পাঠ সমাপ্তি ঘোষণার আগে চমৎকার বাড়ির কাজ দিচ্ছেন, অর্পিত কাজ দিচ্ছেন, প্রায়োগিক কাজ দিচ্ছেন, সেখানে আপনাদের সুন্দরভাবে বিদায় সম্ভাষণ জানাতে হবে। সবশেষে বোর্ড সমস্ত পরিষ্কার করবেন, আপনার উপকরণগুলো চমৎকারভাবে গুছিয়ে নেবেন, তারপর আপনি তাদেরকে বিদায় সম্ভাষণ জানাবেন, সালাম জানাবেন, জানিয়ে পাঠ সমাপ্তি ঘোষণা করবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আপনারা আশা করি এই পাঠটিকা সম্পর্কে মোটামুটিভাবে একটা ধারণা নিয়ে ফেলেছেন। এবার আসেন শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনা একজন শিক্ষকের জন্য অতীব গুরুত্বপূর্ণ কেন, এটা আমরা এখন আলোচনা করছি। ক্লিয়ার? দেখেন, শ্রেণীকক্ষে পাঠদানে একজন শিক্ষকের পাঠটিকা গুরুত্বপূর্ণ কেন এবং প্রয়োজন কেন, পাঠটিকা একজন শিক্ষক কেন গ্রহণ করবেন। দেখেন, এটা লক্ষ্য করেন। পাঠ পরিকল্পনা পাঠের ধারাবাহিকতা রক্ষা করে। এই পাঠটিকা এবং পাঠ পরিকল্পনা পাঠের ধারাবাহিকতা রক্ষা করে। বিষয় সংশ্লিষ্ট থাকার জন্য, শিক্ষকের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এবং শিক্ষার্থীদের সক্রিয় রাখার জন্য এটা জরুরি। সকল শিক্ষার্থীকে পাঠের সংশ্লিষ্ট করা পাঠ পরিকল্পনার কাজ। প্রাসঙ্গিক উপকরণ সংগ্রহ ও প্রস্তুতির জন্য গঠনমূলক পদক্ষেপ নিতে সাহায্য করে এই পাঠ পরিকল্পনা। শিক্ষার্থীর আগ্রহ, মনোযোগ ও প্রেরণা সৃষ্টির জন্য এই পাঠ পরিকল্পনা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এর ফলে কি হয়, শিক্ষক শ্রেণীকক্ষে পাঠনার রেকর্ড সংরক্ষণের বিরাট একটা সুযোগ পেয়ে যান। পরবর্তী পাঠে সহায়তা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাঠ পরিকল্পনা। শিক্ষকের পেশাগত দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য এটা বিশেষ জরুরি। পরিশ্রম লাঘব হয় অবশ্যই এবং সময়ের অপচয় রোধ হয়। পূর্ববর্তী পাঠের সাথে একটা যোগসূত্র স্থাপিত হয়। শিক্ষক তার ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতিগুলো শুধরে নিতে পারেন অনায়াসে এই পাঠ পরিকল্পনার মাধ্যমে। শিক্ষণকে সার্থক ও কার্যকর করে এই পাঠ পরিকল্পনা। বিষয়বস্তু শিক্ষক শিক্ষার্থী উভয়ের নিকট এই পাঠ পরিকল্পনা
সহজ করে দেয়। নেক্সট, পূর্ব প্রস্তুতি গ্রহণ করলে শিক্ষক আকর্ষণীয় পাঠদান করতে পারেন, তার উপস্থাপন জোরালো হয়। পাঠ পরিকল্পনা বা পাঠটিকা যদি আপনি গ্রহণ করেন, অবশ্যই পাঠ্য বিষয়টিকে সম্পূর্ণ আয়ত্তের মধ্যে আনতে পারবেন। কোন প্রশ্নের কি ধরনের উত্তর, সেটা শিক্ষার্থীদের ধারণা দেওয়াটা খুব সহজ হয় একজন শিক্ষকের। পাঠ পরিকল্পনা অনুসারে পাঠদান করলে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ তথ্য খাতায় লিখে নেয়, এতে জ্ঞানের স্থায়িত্ব দৃঢ় হয়। এলোপাথারি শিখন থেকে একজন শিক্ষক বিরত থাকতে পারেন। এলোপাথারি শিখন, ইহা শিখন কার্য বাস্তবায়নে শিক্ষককে ধারাবাহিক ও সুনিয়ন্ত্রিত রাখে। এই পাঠটিকা বিষয় ও কর্মপদ্ধতির সুষ্ঠু বিন্যস্তকরণে উৎসাহিত করেন। পাঠ পরিকল্পনা শিক্ষণ প্রক্রিয়া ও শিক্ষণে যথাযথ পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করে। এটা শিক্ষককে শিক্ষাদানে আত্মবিশ্বাসী করে তোলে। ফলে শিক্ষক শিক্ষণে অত্যন্ত স্বাধীনতা লাভ করে থাকে, স্বাধীনভাবে সে শিক্ষা দিতে পারে। মোট কথা, এই পাঠটিকা রচনার মাধ্যমে যদি আমরা শ্রেণীতে পাঠদানের ব্যবস্থা করি, তাহলে অবশ্যই একটা শিক্ষক স্বাধীনভাবে জোরালোভাবে তার পাঠদানটা সমাপ্ত করতে পারে। তাহলে আমরা এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। আশা করি আপনারা এই অনুশীলন পাঠদান নিয়ে মোটামুটিভাবে একটা ধারণা নিয়েছেন। এর পরবর্তীতে পাঠটিকা লিখতে বা পাঠদান করতে বা পাঠটিকা কি, এই জিনিসগুলো সম্পর্কে যে কোনো সময় আপনারা যে কোনো অবস্থাতেই যে কোনো প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। এরকম প্রশ্ন হয়ে থাকে, এখনো আসে, যেহেতু নৈর্বাচনিক বিষয়ে আপনাদের প্রশ্ন হয়ে থাকে, একজন শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠটিকা বা পাঠ পরিকল্পনার প্রয়োজন কেন, বা শ্রেণী উল্লেখ করব যে কোনো একটা বিষয়ের উপরে পদ্ধতিগতভাবে, অবশ্যই পদ্ধতি প্রয়োগ করে শ্রেণী উল্লেখ করব, পদ্ধতিগতভাবে 40 মিনিটের উপযোগী একটা পাঠটিকা প্রণয়ন করো। এইরকম একটা কোশ্চেন আপনাদের হতে পারে, এবং হতে পারে না, এটা একদম প্রতি বছর আসে নৈর্বাচনিক বিষয়ের জন্য কম্পালসারি। ফার্স্ট সেমিস্টারে 2টা নৈর্বাচনিক করেছেন, এবার ফাইনালের জন্য একটা নৈর্বাচনিক বিষয়ের জন্য রেডি হন, আপনারা প্রস্তুত হন এভাবে। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, আপনারা একটা জিনিস, এই যে শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠটিকা পাঠ পরিকল্পনা প্রণয়নের যে পাঠটিকা প্রণয়নে গুরুত্ব কতটুকু, প্রয়োজন কেন, সেটা আপনি একটু করে নিতে পারেন। দেখুন, পাচ্ছেন? হ্যাঁ, এটা আপনি স্ক্রিনশট নেন। হ্যাঁ, এবার এটা স্ক্রিনশট নেন। ক্লিয়ার? ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।